আচ্ছা, দেখা যায়? তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে কোনো সফটওয়্যার কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে সেটাকে আমরা বলতে পারি সফটওয়্যার পাইরেসি। আচ্ছা, এরপরে হ্যাকিং সম্পর্কে আমরা একটু জানি। হ্যাকিং এর আগে আসলে কোনো কিছু অবৈধভাবে কোনো সোর্স অ্যাক্সেস করা, কোনো নেটওয়ার্কের মাধ্যমে কোনো কম্পিউটারকে অ্যাক্সেস করা বা সেখান থেকে তথ্য চুরি করাকে সাইবার ক্রাইম বলে। এগুলো সব হচ্ছে হ্যাকিং এর আন্ডারে। যেমন তোমরা জানো যে এখন বিভিন্ন ওয়েবসাইট আক্রমণ করা হয়। আচ্ছা, সাইবার বলতে আসলে আমরা কি বুঝি? কোনো কম্পিউটারকে বুঝি, বা যেখানে আমাদের তথ্যগুলো থাকে, যেখান থেকে আমরা অ্যাক্সেস করি, সেটাকে আমরা সাইবার বলে থাকি, তাই না? তো সেই জিনিসগুলো যদি আমি অ্যাটাক করি কোনো নেটওয়ার্কের মাধ্যমে অবৈধভাবে, সেটাকে আমরা সাইবার আক্রমণ বলে থাকি, ঠিক আছে? সো এখান থেকে সাইবার আক্রমণের সংজ্ঞাটা পড়ে নিও। এইখান থেকে আমি আর একটা কোশ্চেন দিয়েছিলাম, এই যে এই লাইন থেকে, যে কোনো সিস্টেমের রিসোর্স যদি অবৈধভাবে এমনভাবে দ্যাট মিনস, প্রথম কথা হচ্ছে কোনো সিস্টেমের রিসোর্স মানে এখানে আমার তথ্য বোঝাচ্ছে, ঠিক আছে, অথবা বিভিন্ন সফটওয়্যার বোঝাচ্ছে, বা আমার কম্পিউটারের হার্ডওয়্যার জনিত ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে। আমি যে কোনো কিছু করতে পারি। তোমরা হ্যাকিং বলতে কি তথ্য চুরি বোঝো, নাকি হ্যাক করে বিভিন্ন কম্পিউটারও নষ্ট করে দেওয়া যায়, জানো এটা? এই জি রিসোর্স স্যার। বা কম্পিউটার নষ্ট করে দেওয়াকে আমরা রিসোর্স বলতেছি, অথবা আমরা ডেটাগুলোকে রিসোর্স বলে থাকি। তার মানে হচ্ছে, যদি দেখো কোনো সিস্টেমের রিসোর্স যদি অবৈধভাবে ব্যবহার করা হয় বা ধ্বংস করা হয়, ওইটাকে আমরা হ্যাকিং বলতেছি। এবং দেখো, কোনো সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা হয় যেন ওই সিস্টেম, ধরো অনেক সময় কি হয় আমাদের বিভিন্ন সাইটে আমরা ঢুকতে পারি না, এরকম কি তোমরা দেখছো যে অনেক সময় দেখা গেল আমাদের কলেজের সাইডে বা বিভিন্ন সাইডে ঢুকতে পারি না, বলে ইরর বা সামহাউ বিজি, এরকম কিছু দেখো জি তোমরা? স্যার। এইটাকে বলা হয় ডেনিয়েল অফ সার্ভিস। মানে আমার কোনো আমার নিজস্ব সাইডে আমাকে ঢুকতে দিবে না। এটা এটা কেন হয়? যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে, যে নির্দিষ্ট পরিমাণ মানুষ অ্যাক্সেস করতে পারবে। যেমন তোমরা এমন কোনো সময় দেখেছো যে তোমাদের মোবাইল নাম্বার বিজি থাকে, নেটওয়ার্ক বিজি থাকে অল টাইম, মানে কল দিলেই বলে নেটওয়ার্ক বিজি, নেটওয়ার্ক বিজি, এরকম কোনো সিস্টেম কোনো সময় দেখেছো? কোনো একটা জি টাইম স্যার, বলো, কোন সময় বলে? ব্লক দিলে এরকম হয় যদি কাউকে ব্লক করা হয়। না 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 না, মানে নর্মালি কোনো কিছুই করা হয় না, বাট তারপরে দেখা হয় নেটওয়ার্ক বিজি, মানে লেখা ওঠে নেটওয়ার্ক বিজি, হ্যাঁ, এবং এরকম ফোনটা তো কেটে হয়, যায়। মাঝে মাঝে কল দিলে লেখা উঠে যে নেটওয়ার্ক বিজি। এবং এটা বেশি হয় দেখবা ঈদের সময়, কারণ নেটওয়ার্কে একসাথে কল দিতে পারবে, তারপরে যদি একজনও দেয় ওই কল আর যাবে না, মানে নেটওয়ার্ক বিজি দেখা, বুঝতে পারছো সিস্টেমটা? স্যার আপনার সো কথা এরকম কোনো ওয়েব স্যার, আপনার কথাটা কেটে কেটে আসছিল, আরেকবার একটু বলেন। এখন ঠিক আছে? না না স্যার, স্যার, এখন আনক্লিয়ার। আচ্ছা, কেউ কি ক্লিয়ার শুনো, মানে কাটা কাটা শুনো, না ক্লিয়ার কেউ শুনো বলো তো? স্যার কাটা কাটা এখন শোনা ঠিক যাচ্ছে। আছে। স্যার এটা শোনা গেছে ভালো মতো। আচ্ছা, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম করতেছে। যাই হোক, আমরা দেখবা তোমরা যখন রেজাল্ট দেখো, ওই সময় কি দেখা মানে দেখা যায়, নাকি বলে যে আসলে বা ডাউনলোড করতে অনেক সময় লাগে, অথবা বিজি দেখায়, অথবা লোড হচ্ছে? স্যার তার মানে রেজাল্ট আসতে তো প্রচুর এরকম হয় হ্যাঁ, সার্ভারে। এরকম যদি অনেকে একসাথে তোমার নক করে, তাহলে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতার পরে ওই সার্ভার লো হয়ে যায়, মানে তখন আর ও সার্ভিস দিতে পারে না। এইটাকে বলা হয় ডেনিয়েল অফ সার্ভিস। এইটা যদি কোনো হ্যাকার করে থাকে, এটাকে আমরা বলে থাকি ডেনিয়েল অফ সার্ভিস। কিরকম ভাবে করে? ধরো তোমার একটা বিজনেস তোমার ওয়েবসাইট থেকে খুব ভালো চলতেছে, এখন তোমার মানুষ, যেমন বিক্রয়.com এ, ওই ওয়েবসাইটে আমরা বিভিন্ন সময় ঢুকে বিভিন্ন কিছু দেখি, কিনতে পারি। এখন যদি এমন হয় যে একসাথে 10 লাখ মানুষ ওটা দেখতেছে, তাহলে কি ওই সার্ভারটা আর ওরকম থাকবে, নাকি ঢোকা সম্ভব হবে না বলো তো? ঢোকা পসিবল হবে না। তখন এইটা এইটা কারা করে? ধরো তোমার একজন শত্রু আছে, তখন ও একটা কম্পিউটার দিয়ে একটা প্রোগ্রাম সেট করে, তো ওই সার্ভার মনে করবে যে একসাথে 10 লাখ লোক ওকে নক করতেছে, মানে কম্পিউটার দিয়ে সেট করে দেওয়া হয়।
এটা হচ্ছে অ্যাটাক করা হয়। সো তখন ওই ওয়েবসাইটটা তোমার অ্যাক্সেস দিতে চায় না, এটাকে বলা হয় ডেনিয়াল অফ সার্ভিস। ঠিক আছে, যাই হোক এটা তোমাদের এত জানার দরকার নেই, এই এক লাইনে জাস্ট এতটুকুই জেনারেল নলেজ রাখো। এটা আসলে অনেক বড় ক্লাসের মাস্টার্সে পড়া, এটা বিএসসির পড়া। আচ্ছা, এখান থেকে শুধু হ্যাকিং এর সংজ্ঞাটা আমরা শিখবো। এখন আমরা তেমন কিছু, এই যে হ্যাকিং এর সংজ্ঞা, আমরা এই হ্যাকিং এর সংজ্ঞাটা এখান থেকে শিখবো, যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে তার রিসোর্স গুলো চুরি করাকে আমরা হ্যাকিং বলতেছি। এই হ্যাকিংটা হচ্ছে তিন ধরনের: হোয়াইট হ্যাকিং মানে বৈধ হ্যাকিং, গ্রে হ্যাট এটা একটু পরে বলি, আর ব্ল্যাক হ্যাকিং মানে অবৈধ হ্যাকিং। আর গ্রে হ্যাট মানে হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানে একটা হ্যাকিং। আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি। বৈধ হ্যাকিং আবার কি জিনিস এটা একটু বলি। দেখো, আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার তৈরি করি ব্যাংকের বা টাকা পয়সা লেনদেনের সময়। যেমন ব্যাংকে তোমরা অ্যাকাউন্ট জানো যে এখন সব কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার দিয়ে করা হয়। এখন এই সফটওয়্যারটা যদি সিকিউরিটি না থাকে তখন করে নিয়ে যাবে, এমনিতেই অনেক হ্যাক হয়ে যায়। যেমন বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক কোটি টাকা, আপনি মাঝখানে শত কি শত কোটি টাকা। শোনা যায় নাই। এই সবার কাছে কি কেটে যাচ্ছে নাকি দুই একজনের নেটের সমস্যা সেখানে কেটে যাচ্ছে? জি স্যার, মাঝখানে মাঝখানে স্যার, আমি কেমন বুঝতে জানি পারতেছি, কেটে আসছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, মনে হয় তাহলে অন্যরা যদি শোনে তাহলে যে কেটে শুনতেছে তার মনে হয় একটু নেটওয়ার্ক স্লো। আমারও হতে পারে, আমি আসলে শিওর না যে আমার নেট আজকে স্ট্রং কিনা। আচ্ছা, আমি আবার বলি যে হ্যাকিং তিন ধরনের: হোয়াইট হ্যাকিং, ব্ল্যাক হ্যাকিং আর ব্ল্যাক হ্যাকিং, আর এক মাঝখানে আছে গ্রে হ্যাট বা গ্রে হ্যাকিং। আচ্ছা, হোয়াইট হ্যাকিং হচ্ছে বৈধ হ্যাকিং। এটা কেমন? যে কোনো সফটওয়্যার দ্যাট মিন্স তৈরি করে এবং সেটা সিকিউরিটি চেক করার জন্য হ্যাকার তারা চেক বলে টাকা দিয়ে যে আপনি আমার এই সফটওয়্যারটা হ্যাক করতে পারেন কিনা একটু। যদি পারে তাহলে বলবেন যে এই সফটওয়্যারের উইকনেস আছে, দুর্বলতা আছে। সো ওই হ্যাকারদের বলা হচ্ছে হোয়াইট হ্যাকার, মানে হ্যাকার, ওদের টাকা। আর একটা ব্ল্যাক হ্যাকিং বা ব্ল্যাক হ্যাট, এটা হচ্ছে তোমার যে যারা অবৈধভাবে কোনো কম্পিউটার রিসোর্সকে অ্যাক্সেস করে, যেমন আমার করতে পারে, বিভিন্ন অবৈধ কাজ করতে পারে, এটাকে বলা হচ্ছে আসলে। আর ব্ল্যাক এবং গ্রে হ্যাকিং এর সরি হোয়াইট হ্যাকিং এর একটা হ্যাকিং আছে, গ্রে হ্যাট বা গ্রে হ্যাকিং। এটা কি? এই হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ায়, মানে সার্চ করে করে দেখে যে কোনো দুর্বল ওয়েবসাইট পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে সেই প্রতিষ্ঠানকে বা ইনস্টিটিউশনকে ওরা ইনফর্ম করে যে আপনাদের ওয়েবসাইটটা দুর্বল আছে, আপনারা স্ট্রং করে নেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। তখন ওনাদের সাথে আসলে টাকা দিয়ে একটা যোগাযোগ করে ওইটাকে স্ট্রং করে দেওয়া হয়। এইটাকে বলা হয় গ্রে হ্যাকার। মানে এই হ্যাকিং যারা করে, এটা আসলে ওরা ভালো কাজ করে, ঘুরে ঘুরে দেখে যে আসলে কোনো দুর্বল ওয়েবসাইট আছে কিনা, থাকলে তাদেরকে ইনফর্ম করে, তার বিনিময়ে ওরা টাকা দেয়। এই ছিল আমাদের তিনটা। তোমরা একটু মিউট করো। এইটা ছিল আমার তিনটা হ্যাকিং। এখন কি ক্লিয়ার শুনতেছো সবাই? জি স্যার। জি স্যার। তোমরা সবাই একটু মিউট করো, অনেকে আনমিউট আছে, আমি মিউট করে দিচ্ছি, ওয়েট। ওকে, আচ্ছা, স্যার, একটা এরপরে কথা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার, ফেসবুক আইডি যে হ্যাক হয়ে যায় ওইটা আসলে কোন হ্যাকিং এর ইয়াতে পড়তেছে? আচ্ছা, হ্যাকিং এর প্রকারভেদ আমরা সামনে আসতেছি। আমরা এতক্ষণ শুধু এটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট না গ্রে, এটা বুঝাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাকিং, অবৈধ। এটা হচ্ছে তোমার অবৈধ হ্যাকিং। আমরা প্রকারভেদ গুলো পড়বো, মানে এক এক কথায় পড়বো আর কি, ঠিক আছে? আমরা এখন অবৈধ যত কাজ সবাইকেই ব্ল্যাক হ্যাকিং বলতেছি। সেই ব্ল্যাক হ্যাকিং কে আমরা আবার ভাগ করব বিভিন্ন শ্রেণীতে। যেমন স্প্যাম মেসেজ নামে একটা মেসেজ, যা তোমাদের ফেসবুকেও যায়, ইমেইলেও যায়। অনাকাঙ্ক্ষিত মেসেজ, অপ্রয়োজনীয় মেসেজকে স্প্যাম মেসেজ বলা হয়, আর এই সিস্টেমটাকে স্প্যামিং বলা হয়। তোমরা দেখছো না স্প্যাম মেসেজ তোমাদের ফোনে যায়, বিভিন্ন সময় যায়। জি স্যার, আসে। এই স্প্যাম মেসেজ দিয়ে ভাইরাস যাইতে পারে, বিভিন্ন আমার তথ্য যে আমার মেমোরি ফুল করে দিতে পারে, এরকম প্রবলেম ক্রিয়েট করে স্প্যামিং মেসেজে, ঠিক আছে? আচ্ছা,
এবার সাইবার চুরি তো আমরা আগেই সংজ্ঞাটা পড়ে আসছি যে সাইবার আক্রমণ করে যে চুরি করা হয় বা তথ্য চুরি করা হয় সেটাকে আমরা সাইবার চুরি বলতেছি, বা ডেটা চুরি করাকে সেটা আমরা ডেটা চুরি বলতেছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট তোমরা একবার রিডিং করে নিও। তাহলে আমরা এখান থেকে চারটা জিনিস পড়লাম যে হ্যাকিং এর হ্যাকিং, ওখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে। দেখো এই যে সব সংজ্ঞাগুলো দেওয়া আছে, তারপর আমি বলে দিছি, এখান থেকে একটু পড়ে নিবা যেহেতু এক এক লাইনের সংজ্ঞা। আর এখান থেকে আরেকটা জিনিস পড়লাম স্প্যামিংটা পড়ে নিও, এটা অনেক সময় আসে 1 নম্বরে ক নম্বরের জন্য। আচ্ছা, এরপরে আছে সাইবার বুলি। এটা মনে হয় আমাদের সমাজে খুব একটা প্রচলিত মানে খারাপ কাজ, যেমন ইয়াং জেনারেশন এগুলো বেশি করে থাকে, যে সাইবার বুলি বা সাইবার উৎপীড়ক অথবা সন্ত্রাস। যেমন দেখবা বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুকে অ্যাকাউন্ট থেকে বা বিভিন্ন সময় মানুষের ছবি টবি নিয়ে বিভিন্ন এডিট করে দেন ওকে পাঠায়, ওকে হুমকি দেয় যে আমার টাকা দাও, না হয় তোমাকে আমি এরকম ভাইরাল করব বা এরকম প্রবলেম করব, বা বিভিন্ন হুমকি ধামকি দেয়। এইগুলাকে আমরা বলতে পারি সাইবার বুলি। সো এইগুলো ডিটেক্ট করা সম্ভব, কে বলতেছে, কোত্থেকে বলতেছে, কোন ফোন দিয়ে বলতেছে, এগুলো সব পুলিশের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব। কিন্তু এটা আসলে অনেক ঝামেলা ডিটেক্ট করা, মানে প্রশাসনের সহায়তা নিতে হয়। তো সেই জন্য এটা মানুষের আসলে বর্তমান সময়ের জন্য খুবই একটা খারাপ দিক সাইবার বুলিটা, যে মানুষকে হেয় করে, হুমকি দেয়, বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে এটার মাধ্যমে আর কি। এটা আমাদের ইয়াং জেনারেশনে সবচেয়ে বেশি হয়। যাই হোক, এই জন্য সোশ্যাল মিডিয়াগুলো তোমরা ব্যবহার করার সময় অবশ্যই সবসময় সতর্ক থাকবা। অপরিচিত মানুষের সাথে কখনোই কথা বলবা না, বা তাদের কোনো লিঙ্কে ক্লিক করবা না, তাহলে কিন্তু তোমার সমস্ত তথ্য তার কাছে চলে যাবে। কিভাবে যাবে সেটা একটু পরে বলতেছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখান থেকে সাইবার বুলি সংজ্ঞাটা অবশ্যই শিখে নিবা। খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, যে কোনো তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছুতে বাধ্য করাকে, এটা সাইবার বলে থাকে। প্রতারণা বা স্পুফিং খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কি রকম, আমরা যখন দেখো দুইটা কম্পিউটার আছে, ভিকটিম আর ভিকটিম, এটা হলো দুইটা কম্পিউটার। এই কম্পিউটার থেকে যদি এই কম্পিউটারে ডেটা যায়, এই যে একটা সুইচ বা রাউটার দিয়ে আমাদের ডেটা যাচ্ছে। আচ্ছা, এখান দিয়ে সুন্দর এখানে যাচ্ছে, কিন্তু মাঝখানে দেখা একটা অ্যাটাকার আছে, এই কম্পিউটার থেকে অ্যাটাক করতেছে এই দুইজনকে এই সুইচের মাধ্যমে। মনে করে এই কম্পিউটার একে ডেটা পাঠাচ্ছে, কিন্তু এই সুইচ থেকে এই কম্পিউটার ডেটাটা নিয়ে ও নিজের মতো করে একটা ডেটা চেঞ্জ করে এই কম্পিউটারকে পাঠাই দিচ্ছে। কিন্তু এই কম্পিউটার ভাবতেছে এই কম্পিউটার আমাকে পাঠাইছে, আসলে তো এ পাঠায় নাই, এর ডেটাটা তো চুরি হয়ে গেছে। এইটাকে বলা হয় স্পুফিং। যে নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ এই একটু এই করো, মিউট করে রাখো সবাই। যে নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন আক্রমণ, এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্তি করে, সিস্টেমে অনৈতিকভাবে প্রবেশ করে এবং সুবিধা আদায় করে। কিরকম হইতে পারে, ধরো তোমরা দুই বান্ধবী মেসেজ দিচ্ছ একজন আর একজনকে, কিন্তু মাঝখান থেকে কোনো হ্যাকার ওই মেসেজটা হ্যাক করে নিয়ে সে নিজে একটা মেসেজ তোমার বান্ধবীকে দিয়ে দিল। এখন সে তোমার বান্ধবী দেখতেছো তুমি পাঠাইছো এত বাজে একটা মেসেজ। সো এই যে হ্যারাসমেন্টটা, এটাকে আমরা বলতেছি ভুল তথ্য উপস্থাপন, এটাকে আমরা বলতেছি স্পুফিং। এগুলো সব অ্যাটাকাররা বা হ্যাকাররা করে থাকে, ঠিক আছে? ওকে, নেক্সট ফিশিং এবং ভিশিং। ফিশিং কিন্তু এখানে মাছ ধরা না। ফিশিং হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে তোমার কোনো তথ্য চুরি করা বা ইউজার আইডেন্টিটি বা পাসওয়ার্ড চুরি করাকে ফিশিং বলতেছে। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় এই যে তোমরা দেখবা যে বিভিন্ন ফ্রেন্ড ফেসবুকে বিভিন্ন লিঙ্ক দেয়, লিঙ্ক দিয়ে বলে দেখ এই লিঙ্কে একটা ছবি খুব সুন্দর দেখা যাচ্ছে, তুমি ক্লিক করলে একটা ছবি সত্যি দেখলে, কিন্তু যখনই ওই লিঙ্কে ক্লিক করলে তোমার পাসওয়ার্ড এবং আইডিটা তোমার ফ্রেন্ডের কাছে চলে গেল। এবং দেখবে এভাবে অনেক দুষ্ট ফ্রেন্ড আছে, তারা এভাবে অনেক ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম এগুলো হ্যাক করে থাকে। সো সাবধান, কোনো বিশ্বস্ত মানুষ ছাড়া কোনো অপরিচিত লিঙ্কে কখনোই ক্লিক করবা না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে, স্পেশালি কিছু কেনাকাটা করতে গেলে ওর সাথে অ্যাডস দেয়, দেখবা বিভিন্ন ওয়েবসাইটে অটোমেটিক্যালি তোমাকে নিয়ে যাচ্ছে। সো এরকম বিভিন্ন, সব সাইট না, বিভিন্ন অনেক খারাপ সাইট আছে যেগুলো তোমার তথ্যগুলো নিয়ে যায় তারা, এইটাকে ফিশিং বলা হয়। আর এটা যদি আমি কোনো টেলিফোন অথবা মোবাইলের মাধ্যমে করে থাকি সেটাকে আমরা বলতেছি ভিশিং, ঠিক আছে? তাহলে ভিশিংও এক প্রকার
ফিশিং, বাট এটা যদি আমরা মোবাইল, টেলিফোন বা ইন্টারনেট ভিত্তিক কোনো ফোন অডিও ব্যবহার করে করে থাকি এটাকে আমরা ফিশিং বলতেছি বা ভয়েস ফিশিং বলতেছি। হ্যাঁ, এরপর আছে স্নেকিং নামে আরেকটা হ্যাক। এই যে আমরা যে টার্মগুলো পড়লাম এগুলো কিন্তু সব হ্যাকিং পড়তেছি, যে স্পুফিং পড়লাম, ফিশিং পড়লাম, ভিশিং পড়লাম, এগুলো সব হ্যাকিং, মানে ওই যে ব্ল্যাক হ্যাকিং ওদের শ্রেণী বিভাগ। আর এই যে লাস্ট দুইটা সংজ্ঞা, এটাই হচ্ছে আমাদের লাস্ট দুইটা সংজ্ঞা, আর নাই। স্নিফিং কি? স্নিফিং হচ্ছে এটাও একটা হ্যাকিং, যে গোপনে কারো চোখ এড়িয়ে কোনো সিস্টেমে প্রবেশ করে তার গুরুত্বপূর্ণ তথ্যকে নিজের করে নেওয়াকে আমরা স্নিকিং বলতেছি। এটাও একটা হ্যাকিং অ্যাকচুয়ালি। আর আরেকটা টার্ম খুবই ইম্পর্টেন্ট টার্ম, এই সংজ্ঞাটা খুবই প্রায় আসে, যে প্লেজিয়ারিজম কি? কেউ কি জানো এটা কি আসলে? এটা এক ধরনের কপিরাইট। যেমন কোনো বই কপি করাকে বলা হয় কপিরাইট, সফটওয়্যার কপি করাকে বলা হচ্ছে পাইরেসি, সফটওয়্যার পাইরেসি। আর কোনো রিসার্চ পেপার বা কোনো সাহিত্য কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। গবেষণা নামটা শুনছো? রিসার্চ পেপার বলা হয় এটাকে, তোমরা কি শুনছো এই নামটা? জি স্যার। সো এইটা হচ্ছে তোমার, এইটা যদি আমি হুবহু কপি করে নিজের নামে চালাই দিই সেটাকে আমরা প্লেজারিয়াজম বলতেছি। হ্যাঁ, দ্যাট মিন্স অন্যের লেখা। ওকে, এই ছিল আমাদের বিভিন্ন হ্যাকিং এর প্রকারভেদ এবং তাদের কিছু সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো জাস্ট এক এক লাইনে পড়ে নিও, এখান থেকে ক নম্বরে কোশ্চেন আসে প্রায়। এরপরে কিছু থিওরি আছে রিডিং, মানে বিভিন্ন ক্রাইম বা আইনের ধারাটারে, এগুলো 9 পড়ে আসছে, এগুলো জাস্ট একটু রিডিং পড়ো, এছাড়া এখানে আর কিছু নাই, এখান থেকে পড়ার তেমন কিছুই নাই। ঠিক আছে, শেষ, আমাদের অধ্যায় শেষ। আচ্ছা, আমি তোমাদের সৃজনশীল রিসেন্ট দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, আমি কোশ্চেনটা এখনো করতে পারিনি, পরে তোমাদের আমি নোটিশ দিয়ে বলে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা অধ্যায় মোটামুটি আমাদের এতটুকুই ছিল এই অধ্যায়ে, শেষ। আমরা এখন নেক্সট অধ্যায় শুরু করি। ঠিক আছে, ওকে, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে বা কেউ কোনো জানার আছে যে স্যার নতুন করে? ওকে, নো স্যার। আজকে আমরা তোমরা অধ্যায় 2 সরি তৃতীয় অধ্যায়, ভুলে রেখে ফেলছি, তৃতীয় অধ্যায়। স্যার একটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই। বলো। স্যার যদিও এটা আমাদের আজকে টপিকের মধ্যে ছিল না, মানে স্যার কপি লেফট জিনিসটা কি? বুঝি নাই, আরেকবার বলো। কপি লেফট স্পেলিংটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে স্যার, মানে হচ্ছে কপি রাইটের অপোজিট ওয়ার্ড আর কি, কপি লেফট। ও আচ্ছা, জাস্ট এ মিনিট। কপি লেফটের কথা বললে? জি স্যার। আচ্ছা, আমি লেট শুনতেছি বারবার। ঠিক আছে, যাই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার যে ফ্রি করে দেওয়া যে জিনিসগুলো তুমি কপি করতে পারবা, দ্যাট মিন্স উন্মুক্ত। যেমন আমরা বিভিন্ন সময় ইন্টারনেট থেকে বিভিন্ন কপি করে সেগুলাকে আমরা প্রেজেন্টেশনে ইউজ করি, বিভিন্ন আমাদের ডকুমেন্টে ইউজ করি, ওরা আসলে ওপেন সোর্স বলা হয় এটাকে। বিভিন্ন সফটওয়্যারও ওপেন সোর্স করে দেওয়া হয়। এগুলো তোমরা আসলে শুনো নাই যে আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স অপারেটিং সিস্টেম আছে একটা, এগুলোকে ওপেন সোর্স বলা হয় বা কপি লেক, যে তুমি করতে পারো, মানে এগুলো মানুষের উন্মুক্ত করে দেওয়া হয় মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। কেউ কি দেখছো এই অধ্যায়ের এই অংশ, সংখ্যা পদ্ধতি? স্যার এই অধ্যায়ে কি কি আছে? কথাটা একদমই কেটে কেটে আসতেছে, কিছুই শুনতে পারি নাই। কথা স্যার এই যে তৃতীয় অধ্যায় নিয়ে যে কথা বললেন, কথা একদমই বোঝা গেল না। ওকে, আমি একটু আবার বলতেছি, এখন কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে মনে হয় নেটে অনেক ঝামেলা করতেছে। আচ্ছা,
তৃতীয় অধ্যায়ে দুইটা অংশ আছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশ হচ্ছে আমি পড়াবো এবং দ্বিতীয় অংশ হচ্ছে তোমাদের ম্যাডাম পড়াবেন, ঠিক আছে? সো প্রথম অংশে হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল লজিক ডিভাইস, দ্যাট মিন্স সার্কিট। আর আমি আমার এটুকু শুরু করি আজকে। আজকে অনেকটাই পড়ানো চেয়েছিলাম কিন্তু সময় তো দেখতেছি মাত্র 10 মিনিট আছে। ওকে, আমার হয়ে যাবে বলা। নেটওয়ার্ক আবার প্রবলেম করতেছে। এই কেটে যাচ্ছে কথা? না না স্যার, এখন স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সংখ্যা পদ্ধতি কি? যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলি? সংখ্যা পদ্ধতি, তাই না? এটা তো সবাই জানি। যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। কি কি? নন পজিশনাল আর পজিশনাল। নন পজিশনাল কেমন? রোমান সংখ্যায় অনেক সময় লেখে, দেখো এই যে 1 2 3, মনে করো 2 লিখবো, 2 এর ডিজিট গুলো যদি করি সংখ্যা স্যার মানে এই কি কি ওটা বললেন প্রথম জায়গায় এলাম? পারিনি স্যার। স্যার কথা শোনা আচ্ছা, যাচ্ছে? স্যার অ্যাপারেন্টলি একদম নেট কানেকশনটা অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে তো স্পিড অনেক ভালো স্যার, আপনার নেটেই মেবি প্রবলেম হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এখানে এখানে আমাকে সিগন্যাল দিচ্ছে, মাঝে মাঝে প্রবলেম করতেছে আসলে। আচ্ছা, আমি আবার বলি, সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর সেই সংখ্যা পদ্ধতি দুই প্রকার, ইনিশিয়ালি দুই প্রকারে ভাগ করা হয়, দুই ভাগে, যেটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। দেখো নন পজিশনাল কেমন? ধরো এই যে এই সংখ্যাটা ধরো, নিশ্চয়ই আমার কার্সর দেখতে পাচ্ছ সংখ্যাটার উপরে? জি জি স্যার। এখনো কি ঝামেলা করতেছে? নো স্যার। দেখো এই সংখ্যাটা যদি আমি এই ডিজিটগুলো যদি প্রথমটাকে 3 নাম্বার আনি, 3 নাম্বারকে প্রথমে আনি, আমার কি সংখ্যার কোনো চেঞ্জ হবে নাকি সেম সংখ্যাই থাকবে? সেম সংখ্যাই থাকবে। সেম সংখ্যায় থাকবে। এটাকে বলা হয় নন পজিশনাল, যে যার ডিজিটের কোনো ভ্যালু নাই, মানে যার পজিশনের কোনো ভ্যালু নাই, সেটাকে নন পজিশনাল সংখ্যা বলে। এটা হচ্ছে আদিম যুগে মানুষ ব্যবহার করত, যখন আমাদের এই আধুনিক যুগের সংখ্যা ছিল না। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যার ডিজিটের ভ্যালু আছে। কিরকম ভ্যালু আছে বলো তো, একটু বোঝাও তো আমাকে। যার ডিজিটের পজিশনের ভ্যালু আছে, এটা বলতে কি বোঝাইছে বলো? স্যার পজিশন যদি আমরা পরিবর্তন করি তাহলে ওইটা পরিবর্তন হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দাও। স্যার যেমন 3 আর 4 হচ্ছে 34, আমি যদি এটাকে রিপ্লেস করি তাহলে 4 আর 3 43 হয়ে যাবে। থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। যে আমরা ম্যাথে মনে হয় কোশ্চেন আছে এরকম, তাই না? যে একক স্থানে অঙ্ক চেঞ্জ করলে এত হয়, দশক স্থানে চেঞ্জ করলে এত হয়, সেটা তাহলে এরকম সংখ্যা গঠন করার কিছু আছে, ম্যাথ আছে। যাই হোক, তাহলে মানে যার পজিশনে ভ্যালু আছে, যেমন 1 কে যদি 2 নাম্বার আনি, 2 কে যদি 1 নাম্বার আনি, তাহলে 21 হয়ে যাবে। আবার এভাবে। আচ্ছা, এটা লেখার জন্য আমাদের আবার আর একটা টার্ম আসছে, সেটা একটু বলে আসি। রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি? যে দেখো, যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। যেমন দশমিককে অ্যাকচুয়ালি রেডিক্স পয়েন্ট বলা হয়। একটা সংখ্যাকে যদি আমি দশমিকের আগে কিছু লিখি, এটাকে পূর্ণ সংখ্যা বলে, আর দশমিকের পরের টুককে কি বলে বলো তো? ভগ্নাংশ বলে, তাই না? তার মানে যে পয়েন্টটাকে অ্যাকচুয়ালি দশমিকটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলি। দেখো আমি দেখতে পাচ্ছ, তোমাদের দেখা যাচ্ছে যে রেডিক্স পয়েন্ট মাঝখানে যেটা আছে এটা রেডিক্স পয়েন্ট। জি স্যার। এখন এই এমএসবি কি আর এলএসবি কি? দেখো ডিজিট গুলো লেফট সাইডের প্রথম ডিজিটকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একদম ডান দিকের একক স্থানীয় সংখ্যাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, এল। বুঝতে পারছো জিনিসটা? শুধু পূর্ণ মিনিংটা জেনে নাও, অনেক সময় এটা আসলে মিনিংটা আসে নৈবেদ্যিকে, এলএসবি বা এমএসবি কি।
দেখো একটা সংখ্যা যদি লেখো, একক স্থানীয় সংখ্যাটাকে বলা, অঙ্কটাকে বলা হয় এলএসবি, আর মোস্ট সিগনিফিকেন্ট বিট এই যে আমি এখানে আবার লিখে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? আচ্ছা, সো এখানে জাস্ট দু একটা সংখ্যা আমি পরিচিতি জাস্ট তোমাদের একটু করাই নিয়ে যাচ্ছি, যেহেতু একদম নতুন জিনিস এটা তোমাদের কাছে, এগুলো ছিল না কখনো। আচ্ছা, এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করব। মূলত এখানে 4 ধরনের বলা হয়। সেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলার আগে একটু বেস শব্দটা বলে আসি। যেমন আমরা যে দশমিক সংখ্যা ইউজ করি, আমাদের যে ডেসিমেল সংখ্যা ইউজ করি, কয়টা অঙ্ক আমরা এখানে ব্যবহার করি বা কয়টা ডিজিট বলো তো? আমাদের যেসব সংখ্যা পদ্ধতি বা আমরা যেটা দিয়ে লিখি, কয়টা ডিজিট আছে আমাদের? 10টা 9টা কেন? 10টা না, 0 থেকে 9 পর্যন্ত 10টা। তার মানে বেস হচ্ছে, দেখো কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। কেন 10? আমরা জানি আমাদের দশমিকের সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করি, এই জন্য এটাকে, এর বেস হচ্ছে 10। বাইনারি নামটা শুনেছো কখনো? জি জি স্যার। স্যার শুনেছি। বাইনারির বেস কত? স্যার 2। 2, কেননা ওটাতে 0 এবং 1 ব্যবহার করা হয়, তাই না? এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়, জানো? স্যার শোনা যাচ্ছে না, মাঝখানে কেটে আসতেছিল। এই সবার কি একই অবস্থা? কোথায়? এখন তো সুন্দর সুন্দর কথা মানে শোনা যাচ্ছে। আচ্ছা, হয়তো দুই একজনের প্রবলেম হতে পারে, যাই হোক একটু শুনে নাও। বাইনারিতে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 এবং বাইনারি ডিজিট দুটো হলো 0 এবং 1। মনে হয় তোমরা সবাই জানো এটা, তাই না? এবং এই ল্যাঙ্গুয়েজটা কোথায় আমরা ব্যবহার করি বলো তো? বাইনারি ল্যাঙ্গুয়েজ কোথায় কে ব্যবহার করে? কম্পিউটার কম্পিউটার। হ্যাঁ হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। নাম শুনছো না এর আগে যখন আমরা থিওরি পড়েছি, তাই না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখি আমাদের, দেখো মূলত সংখ্যা পদ্ধতি আমরা চার প্রকার ইউজ করব। তোমাদের বইয়ে যে 4টা আছে, কি কি কি? প্রথমে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস কত? 10 এবং ডিজিট গুলো যে আমি লিখে দিয়েছি। যদি আমি বাইনারি বলি, বেস কত? 2, আর এর ডিজিট কি কি? 0, 1। অক্টালের বেস কত? 8, 8। এবং সংখ্যা দেখো, অঙ্কগুলো হচ্ছে তোমার 0 থেকে 7 পর্যন্ত। দ্যাট মিন্স হেক্সাডেসিমেল নামে একটা সংখ্যা পদ্ধতি আছে, নাম শুনেছো? জি স্যার। এর সংখ্যা, এর বেস হচ্ছে 16, মানে এর 16টা ডিজিট আছে। 0 থেকে 9 পর্যন্ত কয়টা হয়? 10টা, এবং এ বি সি ডি ই এফ এই যে 6টা লেটারও ইউজ করে। হেক্সাডেসিমেলে এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি থেকে এফ পর্যন্ত এই 6টা আর ওই 10টা, টোটাল 16টা ডিজিট ইউজ করে। এ বি সি ডির কিছু মান আছে, দেখো এই যে আমি লিখে দিয়েছি। এ মানে 10, বি মানে 11, মানে সিকোয়েন্সিয়ালি। যেহেতু আমি এখানে 9 পর্যন্ত ব্যবহার করেছি, সো এ মানে কত হবে বলো? 10 হবে, বি মানে 11 হবে, সি মানে 12, জি মানে 13। সরি এখানে ভুল হয়ে গেছে, জি মানে হচ্ছে 13। ঠিক আছে, আর ই মানে হচ্ছে 14, এফ মানে 15। তার মানে দেখো, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি যত বেস, তার থেকে ডিজিট গুলো এক কম হবে, তাই না? মানে দেখো 0 থেকে 9, বাইনারি হচ্ছে 0, 1, অক্টাল হচ্ছে 0 থেকে 7, হেক্সাডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত, দেখছো? সো এটা হলো একদম বেসিক্যাল কথাবার্তা, মানে সংখ্যা পদ্ধতির বিভিন্ন ডিজিট থাকে, সেগুলোকে আমি জাস্ট উল্লেখ করলাম। বইও আছে, তোমরা যেখান থেকে মন চায় পড়ে নিও। আমি এখানে একটু সাজিয়ে দেওয়ার ট্রাই করছি তোমাদেরকে। বুঝতে পারছো জিনিসটা? জি আচ্ছা, স্যার। এটা তোমাদের জন্য খুব ইজি পার্ট ছিল। আর এরপরে হচ্ছে দেখো,
কিছু কনভার্সন এই জিনিসগুলো আমাদের লাগবে সামনে, তাই আমি এখানে তোমাদের একটু দেখাই দিচ্ছি, যেহেতু এটা পরিস্থিতি ক্লাস, একটা ক্লাসের শুরু থেকে অনেক কিছুই বলে দিতে হয়, সেগুলো আমি এখানে একটু গুছিয়ে দেওয়ার ট্রাই করছি। বইও আছে, বইটাও তোমরা একটু পড়ে নিও। দেখো তোমরা এগুলো মনে হয় শুনে আসছো যে 1 বাইট সমান 8 বিট, 1 কিলো বিট। আচ্ছা দেখো, বিটকে স্মল বি দিয়ে প্রকাশ করে, বাট বাইটকে কি দিয়ে প্রকাশ করে? ক্যাপিটাল বি। এটা তোমরা জানো? জি স্যার। স্যার জানতাম না। আচ্ছা দেখো, তোমাদের বইও আছে, আমি ওখানে লিখে দিয়েছি যে ক্যাপিটাল বি দিয়ে হচ্ছে বাইট বোঝায় আর স্মল বি দিয়ে হচ্ছে বিট বোঝায়, এবং 1 বাইট সমান হচ্ছে 8 বিট। আচ্ছা 1 এটা কি কিলো বাইট হবে না কিলো বিট হবে বলো? কিলো এটা বিট। কিলো বিট। রাইট। নো বিট, ক্যাপিটাল বি হলে বাইট হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা 1 কিলো বিট মানে কত বিট? 1024। তোমরা জানো যে এখানে কিলো বলতে 1024 বোঝায়, আর নরমালি আমরা কিলো বলতে কত বোঝাই বলো তো? 1000। 1000। 1000। বাট আইসিটি তে অ্যাকচুয়ালি 1024 বোঝায়। কেন বোঝায় একটু পরে ব্যাখ্যা করে দিচ্ছি। 1 মেগাবাইট মানে কত কিলোবাইট? 1024। মানে এটা ওই যে তোমরা ছোটবেলায় 3-4 যেটা শিখে আসছো, 1 কিলো সমান কত মিটার, বা 1 কিলোমিটার সমান কত মিটার, বা 1 মিলিয়ন সমান কত, সো এরকম জিনিস। হ্যাঁ 1 গিগাবাইটে কত? 1024। এখানে মেগাবাইট হবে। বুঝতে পারছো? এটা কি হবে, কিলো না মেগা? মেগা। মেগা। আর 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। আবার 1 টেরাবিট, 1 টেরাবিট সমান 1024 গিগাবিট। এই গিগাবাইট, এই যে গিগা জিবি, তোমরা যে জিবি পড়ো, মানে তোমরা যে নেট কিনো 1 জিবি, এটা কি 1 ছোট বি হবে না বড় বি হবে বলো? তোমরা যে নেট কিনো বড় বি। বড় বি। বড় বি মানে 1024। এই যে দেখো, আমি বড় বি দিয়েও ডান দিকে দেখাই দিছি যে 1 কিলো বাইট সমান দেখো 1024 বাইট। আবার বাইটকে যদি আমি বিটে নেই, কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে। 8 দিয়ে। দেখো আমি যেটা করে দিয়েছি। সো আমরা যেটা কিনি 1 জিবি, এই যে 1 জিবি কিনি, তাই না ডেটা? এই 1 জিবি ডেটা কিনি, এবং সেটা হচ্ছে 1024 কিলোবাইট বা 1024 ইন্টু 8 কিলো বিট। সো এই যে কনভার্সনগুলো, এগুলো অবশ্যই একটু জেনে নিও, বিভিন্ন সময় আমাদের লাগবে সামনে। সো আমরা এটা একটু মুখস্থ রাখবো। এটা তো আসলে জানা আছে তোমাদের, শুধু 1024টা মনে রাখতে হবে। আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের কনভার্সন, বিভিন্ন সংখ্যা থেকে বিভিন্ন সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। অলরেডি তোমরা সেকেন্ড অধ্যায় ম্যাডাম এটা সম্পর্কে মানে এইটুক বলবেন, বাট আমি এখানে বলে দিলাম, আমারও লাগবে। আচ্ছা লাস্ট স্লাইড, আমাদের টাইম শেষ। আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে সংখ্যা পদ্ধতি, বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা। যেমন ডেসিমেল থেকে বাইনারিতে নিব, বাইনারি থেকে ডেসিমেলে নিব। তোমরা হয়তো অনেকে পড়তে পারো, বা যারা অ্যাডভান্স তারা হয়তো এই অধ্যায়টা পড়ে ফেলছো, যে আমাদের টার্গেট কিন্তু অনলি কনভার্সন। মানে যেমন ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করে। দেখো এই যে 23 কিসে আছে? এই যে বেস হচ্ছে দেখো এই যে 10, তাহলে এই সংখ্যাটা কিসে আছে? এই বেস দেখে বুঝতে হবে 23 সংখ্যাটা কোন বেজে আছে বলো? স্যার ডেসিমেল বেস। ডেসিমেল। এবং নিতে বলতেছে কোন বেজে বলো? বাইনারি। বাইনারি। আমাকে বেজ দেখে বুঝতে হবে পরীক্ষায় যে আসলে আমার কোন বেজে আছে এবং কোন বেজে নিতে বলতেছে। আমরা এই বেজ দেখেই চিনে ফেলবো। দেখো এই যে আমি অ্যানসার লিখছি, 23 কে নিলে এত হয়। কিভাবে হয় সেটা আমি একটু পরে ব্যাখ্যা করি, বাট মূল উদ্দেশ্যটা বুঝতে পারছো যে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি, মানে বাইনারিতে নিতে চাচ্ছি, যাহা এভাবে আসবে অ্যানসারটা। ওকে আচ্ছা আমি জাস্ট 1 মিনিট সময় নেই তোমাদের। আমি তার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ভুলে যাবো আসলে অ্যাটেন্ডেন্স নিতে। নেক্সট দিন থেকে মানে এই ক্লাসগুলো যেন কেউ মিস না করে। স্যার আমি আইসিটি এক্সামটা দেই নাই স্যার, আমার আম্মু ফোন কল দিছিল স্যার, আপনি বলছিলেন যে এই ক্লাসে আপনাকে জানাতে। হ্যাঁ তুমি আমাকে একটু স্যার রাতে। আমিও দেইনি। স্যার আমিও দেইনি। কেন দাও নাই তোমরা? স্যার আমি না বাসায় ছিলাম না স্যার, ওইদিন হসপিটালে গিয়েছিলাম এই আচ্ছা জন্য। আচ্ছা যাই হোক অনেকে প্রবলেম থাকবে, কারণ সহ আমি কথা বলে নিব তোমাদের সাথে পরে।
স্যার এটার মার্কস কি আমাদের হাফ ইয়ারলির সাথে যোগ হবে? এটা হলো আমার সম্পূর্ণ পার্সোনাল জিনিস, কারণ আমি যে আমার ফুল সাবজেক্টটায় প্র্যাকটিক্যাল দিব, ফুল মার্কস দিব, সব আমি আমার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছো জিনিসটা? প্রত্যেকটা স্যার টিচার তাহলে আমরা আবার এক্সামটা দেই, মানে আমরা যারা দেই নাই তাদেরকে যদি আচ্ছা তাদের জি জন্য স্যার। আমি সব সেকশনের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, যেহেতু তোমরা তো একা না, অন্য সেকশন গুলো আছে। ওকে ওকে স্যার। আচ্ছা দেখো, আচ্ছা আমাদের টার্গেট বুঝতে পারছো? ডেসিমেল থেকে বাইনারিতে নিলাম। কিভাবে নিলাম আমি একটু 1 মিনিটে বলে দিই, যেহেতু আজকে সময় খুবই কম। নেক্সট দিন থেকে আমরা আবার ডিটেলস আলোচনা করব। সো এই ক্লাসগুলো ভুলেও কেউ মিস করো না, ভবিষ্যতে কোনোদিন এই ক্লাসগুলো আর পাবা না, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো, বিভিন্ন জায়গায় পড়ে হয়তো সীমিত সময় শেষ করবা, আর স্যার ক্লাসে আস্তে আস্তে যাবেন, সেটা কিন্তু ধরা অত্যন্ত সহজ তোমাদের জন্য। একটা জিনিস 1 মাসে শিখাই দেওয়া আর সেই জিনিসটা 6 মাসে শেখানোর ভিতর অনেক পার্থক্য থাকে। সো ক্লাসগুলো তোমরা রেগুলার করার চেষ্টা করবা। আচ্ছা দেখো, বাইনারিতে নিব ডেসিমেলকে, যে বেজে নিব ওই বেজ দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? এটাকে 23 কে 2 দিয়ে ভাগ করব। 23 কে 2 দিয়ে ভাগ করলে কয়বার যায় বলো তো? 11 বার। 11 দুগুণে 22। কত থাকে অবশিষ্ট? 1 1। বিয়োগ দিয়ে 1 লিখবা ডান দিকে। আবার 2 দিয়ে ভাগ করো এই 11 কে, কয়বার যায়? স্যার একটু আবার বলবেন উপরেরটা? 5 বার যায়। আচ্ছা দেখো, আমি আবার শুরু করি। এই 2 দিয়ে মানে কেন 23 কে 2 দিয়ে ভাগ করব? এই যে আমার কোন বেজে নিতে বলতেছে? বাইনারি। 2 বেজে। এই জন্য আমি দশমিক সংখ্যাকে এই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 23 কে ভাগ করলে দেখো 11 বার যায় এবং অবশিষ্ট থাকে 1। যত বেশি নিতে বলবে তত বেস দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তত বেজ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা 2 দিয়ে কয়বার যায়? 11 বার যায়। 11 দিলাম, আর অবশিষ্ট 1 থাকে, সেই একটা ডান দিকে লিখতে হবে মাইনাস দিয়ে। এটুকু কি বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা স্যার। 2 দিয়ে ভাগ করে দেখো 5 বার যায়, অবশিষ্ট কত থাকে? 1। এই যে আমি 1 লিখছি। আবার 2 দিয়ে দাও, 2 বার যায়, অবশিষ্ট কত থাকে? 1। দেখো 5 কে তো 2 দুগুণ 4, আরো 1 থাকে, সেই একটা লিখে দিলাম। এবার 2 কে 2 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। একবার। 1 লিখছি, অবশিষ্ট কত থাকে? 0। 0 মানে থাকে না, তাই না? না থাকলে 0। আবার দাও 1, 1 এর মধ্যে কি এবার 2 যায়? না স্যার। এই যে 0 না যায় স্যার। না বলে 0। আর যেহেতু এটা যায় না, এটাই আমার ভাগ শেষ। এই যে আমি 1টা এখানে লিখে দিলাম, মানে এটাই আমার অবশিষ্ট। তোমরা ভাগ শেষ কখন বলো বলো তো? যখন আর ভাগ যায় না, সেটাকে তো তোমরা ভাগ শেষ বলো, তাই না? জি স্যার। মনে আছে সবার? আচ্ছা তাহলে দেখো, আমি এই দিকে যেগুলো লিখছি এগুলো কি ভাগফল না ভাগ শেষ? ডান দিকের গুলো আর বাম দিকের গুলো ভাগ শেষ। ভাগফল। ভাগফল, তাই না? তো আমাদের অ্যানসার হবে ভাগ শেষ গুলা। দেখো আমি একটা ডিরেকশন দিছি, কোন ডিজিট গুলো আগে লিখবো বাইনারিতে? নিচের গুলো। নিচের গুলা। দেখো আমি এভাবে দিছি, মানে হচ্ছে যে 1 লিখছি, তারপর 0 লিখছি, তারপর এই 3টা 1 লিখছি। বুঝতে পারছো যে এইভাবে দেওয়ার অর্থ কি? নিচের গুলো আগে লিখতে হবে। এটাই তোমার অ্যানসার। ওকে, স্যার তাহলে এখানে এমএসবি আর এলএসবি কোনটা জি হবে? স্যার। এখানে এলএসবি হচ্ছে 1, মানে এই ডান দিকের 1 একক স্থানীয় অঙ্ককে এলএসবি বলে, আর বাম দিকের ডিজিটটাকে বলা হয় এমএসবি। ঠিক আছে? তার মানে সবার নিচে যে ওয়ানটা সেটা এমএসবি হবে আর সবার উপরে যে ওয়ানটা সেটা এলএসবি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এইভাবে লিখে তোমার জন্য ভালো হবে বুঝতে, মানে নিচে যেভাবে লিখেছি, তাই না? একক স্থানীয় অঙ্ককে এলএসবি বলবা, আর লেফট সাইডে যেটা থাকবে ওটাকে এমএসবি বলবা। আচ্ছা আমি কিছু হোমওয়ার্ক দেই, তোমরা একটু হোমওয়ার্ক গুলো লিখো, 2টা হোমওয়ার্ক। আচ্ছা আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে, এখানে শেষে তোমাকে আমি 5টা হোমওয়ার্ক দিব, তোমরা করে আমাকে পাঠাই দিবা, টিমসেই পাঠাবা। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিলে আমি টিমসে আমার পার্সোনাল ইনবক্স করবা, মনে থাকবে? স্যার এখনই বলে দেন। না না, আমি স্লাইড দিয়ে দিব তো, আর হোমওয়ার্ক গুলো আমি এখানে লিখে দিব আরেক পৃষ্ঠায়। ওকে, আমি এটা তো শেয়ার করব তোমাদের সাথে। ওকে স্যার। ওকে ঠিক আছে, তোমাদের টাইম অনেকটাই শেষ হয়ে গেল দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। কোন ক্লাসে আসসালামু আলাইকুম। যাবে?